এটা আপনি বললে হবে না। দেখেন, আমি ডাকসুর ডিবেট চ্যাম্পিয়ন, আমাকে উল্টাপাল্টা লজিক দিলে কিন্তু আমি পারবো না। আচ্ছা হ্যাঁ, মাহবুব ভাই, আপনার লজিক আমার কাছে অসাধারণ লাগছে। আমি একটু মাহবুব কামাল ভাইয়ের কাছে জানতে চাই যে মাহবুব কামাল ভাই, আপনি কি মনে করেন যে কবে নাগাদ আসলে নির্বাচন হওয়া উচিত এবং কবে এইটার মানে আপনি কবে নাগাদ নির্বাচন হবে বলে মনে করেন? আমরা একটা জ্যোতিষী প্রশ্ন আপনার কাছে করতে চাই। না শুনেন হ্যাঁ। শুনেন, আমি বাংলাদেশের পলিটিক্স নিয়ে কোনো প্রজেকশন দিতে চাই না। আচ্ছা। যারা বাংলাদেশের পলিটিক্স নিয়ে প্রজেকশন দেয় তারা আসলে পণ্ডিতি করেন। নো প্রজেকশন। এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে বাংলাদেশ, এখানে 1 মাসের প্রজেকশন আপনি দিতে পারবেন না। হয়তো দেখা যাবে ইন ওয়ান ফাইন মর্নিং আপনি ঘুম থেকে উঠে দেখলেন যারে এইভাবে তো আমি ভাবি নাই। সুতরাং এই ধরনের মানে পণ্ডিতি আমি করব না, নো প্রজেকশন। আচ্ছা, আপনি যেটা বললেন যে সেকেন্ড ইনিংস শুরু হয়েছে, দেখেন আমি ফার্স্ট ইনিংসটা যদি একটু ব্যাখ্যা করি তাইলে বিএনপি কোন পার্সপেক্টিভে দাঁড়িয়ে পলিটিক্স করতেছে এইটা আপনার কাছে ক্লিয়ার হবে। সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে, দেখেন সেকেন্ড ইনিংসে প্রবেশ করেছে বর্তমান সরকার। প্রথম ইনিংসটা কেমন গেল? আমি বলবো ইটস এ টেরিবল ফেইলিওর। এবং আপনার ক্রিকেট লিটারেচার দিয়ে যদি বলি, ইট ইজ এ গ্লোরিয়াস আনসার্টেনিটি। অর্থাৎ 8 আগস্ট আমরা সবাই ভেবে নিলাম যে এইবার বাংলাদেশ তুই কই যাবি, তোরে একজন নোবেল লরিয়েট ঠিক করে ফেলবে। 8 তারিখে আমরা এটা ভাবলাম, কিন্তু এখন আমরা দেখছি যে ইট ওয়াজ এ গ্লোরিয়াস আনসার্টেনিটি। এবং আপনার দুই ক্ষেত্রেই গভর্নমেন্ট ফেল করছে, ব্যাটিংও ফেল করছে, বোলিংও ফেল করছে। অর্থাৎ বাংলাদেশের সুপার স্ট্রাকচারে ফেল করছে, স্ট্রাকচার অর্থাৎ অর্থনীতিতে ফেল করছে। আমি একটু ব্যাখ্যা করি সুপার স্ট্রাকচারে কিভাবে ফেল করলো। দেখেন, বাংলাদেশের যে মৌলিক চরিত্র, আমাদের রাষ্ট্রের যে মৌলিক চরিত্র, সেই মৌলিক চরিত্র অনেকটাই নষ্ট হয়ে গেছে এবং ফান্ডামেন্টাল রাইট অলমোস্ট নেই বললেই চলে। হ্যাঁ, ফান্ডামেন্টাল রাইট আছে, সেটা হচ্ছে ধর্মচর্চার ক্ষেত্রে এইটা একেবারে সর্বোচ্চ রাইট। তবে সব ধর্ম না, ইসলাম ধর্ম সেটাও না, মানে আমার পছন্দের ইসলাম হতে হবে। আপনি যে ওয়াজ মাহফিলগুলি শুনেন, এক একটা ওয়াজের এক একটা কন্ট্রাডিক্টরি আছে। সুতরাং আমার পছন্দের ইসলাম চর্চার ক্ষেত্রে সর্বোচ্চ মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে, বাকি সবগুলোতেই মানবাধিকার 90% লস্ট। দেখেন কি হচ্ছেটা কি, বসন্ত উৎসব, লালন উৎসব, নাট্য উৎসব, ঘুড়ি উৎসব, নারী ফুটবল, স্যানিটারি ন্যাপকিন, আপনার ভিন্ন মতের বই সব বন্ধ। না, কিন্তু মাহবুব কামাল ভাই, আমি একটু ছোট করে বলি। প্রথম কথা, ভিন্ন মতের বই বাংলাদেশে গত 50 বছর ধরে সবসময় বন্ধ হয়ে আসছে। এটা আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন। দাউদ হায়দার, না ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, না না ঠিক আছে, আই এগ্রি। স্টল দেওয়া হয় না, স্যানিটারি নেপকিন ওরা আবার বেচবে বলছে, দিবে, কোনো সমস্যা নাই। শুনেন, এগুলি আমি পরে ব্যাখ্যা করবো। আপনি আমার তো আপনার তো সময় নাই। এমনকি দেখেন উৎসব পালনের জন্য যে ফুল, সেই ফুল আমি আজকে একটা স্ট্যাটাস দিছি, ফুল তুমি আর ফুটবে না। যদি দলিত মথিত হতে চাও তাহলে ফুটবে, কিন্তু আমাকে কোনো দোষ দিতে পারবে না। ফুল তুমি আর ফুটবে না। দেখেন কালকে কি ঘটছে, এই বাচ্চাদের স্কুলে বাচ্চাদের আনতে যাওয়া হয়, সেখানে মহিলারা গিয়ে একসঙ্গে বসে চা খাচ্ছিল। সেটা নাকি মহিলারা একত্র হয়ে চা খেতে পারবে না, তাদেরকে ওখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। তারপরে এখন কি দাঁড়াইছে যে বাংলাদেশে ঈদ ছাড়া, ঈদের উৎসব ছাড়া আর কোনো উৎসব পালন করা যাবে না। এবং এখন দেখেন এমন একটা অবস্থা দাঁড়াইছে যে আপনি যে কোনো কাউকে আপনি ভিকটিম করে ফেলতে পারবেন, যে কোনো কাউকে, এনিবডি ইন বাংলাদেশ। কিভাবে দেখেন, মানে একটা ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ডগ গিভ হিম এ মানে ব্যাড নেম। আপনি জাস্ট একটা বদনাম দিয়ে দিবেন, এই তুই ব্যাংকে টাকা রাখছিস, তুই সুদ খাস, তোর কল লাগাবে। এই তোর দা রাখিস নেই কেন? আপনি বললেন যে আমি তো 2 বেলা ওষুধ খাই, চলবে না, বাস ভিকটিম হয়ে গেলেন আপনি। এরকম একটা অবস্থা দাঁড়ায় গেছে বাংলাদেশে। এবং দেখেন মানে আরেকটা বিষয় না, আমি যেটা বললাম যে আমি আবার আসবো আপনার কাছে। আপনি যদি ইলেকশনটা আপনি কবে চান সেটা যদি একটু বলতেন, আপনি প্রজেকশন না করতে চাইছেন, কারণ এই ব্যাপারগুলি খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি বলতেছিলেন যে আসলে না একটু না বুঝলে হবে না। তো ইলেকশন চেয়ে কি করবো আমি ইলেকশন দিয়ে কি করবো? আপনি জানেন স্ট্রাকচারের অবস্থা কি, মানে অর্থনীতির অবস্থা কি, ডু ইউ নো? আপনি তাইলে আপনি কেন শুনেন, আমাদের চোখের সামনে নির্বাচনের উঁচু দেয়াল, তাই আমরা পুরো বাংলাদেশটাকে দেখতে পাচ্ছি না। ইউ আর কনসেন্ট্রেটিং অন দ্য রং পয়েন্ট। আই উড রাদার সে আপনি কনসেন্ট্রেট অন দ্য রাইট পয়েন্ট। হ্যাঁ, কোথায় মূল সমস্যাগুলি কোথায়? আপনি ইলেকশন দিয়ে কি করবেন? এই যে সংস্কার করতেছেন, এত কিছু করতেছেন, পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট না থাকলে, বিএনপির সাথে অ্যাডজাস্টমেন্ট না থাকলে, পলিটিক্স অফ অ্যাকোমোডেশন না থাকলে এগুলোর মূল্য থাকবে? 72 কনস্টিটিউশনে কি আছে? একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশন। কুড ইট স্টপ 4th অ্যামেন্ডমেন্ট? কুড ইট স্টপ আনকন্ডিশনাল পাওয়ার অফ জিয়া এন্ড এরশাদ? কুড ইট স্টপ 15th অ্যামেন্ডমেন্ট? একটা জেনারেল মনে করলো যে আমি টেক ওভার করবো,
কনস্টিটিউশন সেটা আটকাইতে পারবে? না, পারবে সে তো না। ভাববেই না যে সে তো ভাববেই না যে কনস্টিটিউশনে কি লেখা আছে সে তো ভাববে না। তা আপনি কেন কনস্টিটিউশন নিয়ে এত কিছু চিন্তা করতেছেন, এত শ্রম দিচ্ছেন? আপনি পলিটিক্স অফ অ্যাকোমোডেশন করেন, আপনি পলিটিক্স অফ অ্যাডজাস্টমেন্ট করেন। তাইলে মাফকর ভাই, তাইলে মাফকর ভাই, আপনার সাথে কিন্তু আমি কিছুটা একমত যে আমরা আসলে যে ইলেকশন চাইতেছি, ইলেকশন চাইয়া যে আরেকটা দল ক্ষমতায় আসবে বা কয়েকটা দল ক্ষমতায় আসবে, এতে আমাদের কি পরিবর্তন হবে। কিন্তু আমি প্রশ্নটা করে রাখতে চাই মাফকর ভাই, আপনি যেই ব্যাপারগুলির দিকে আপনি দৃষ্টি আনলেন, যে আপনি বললেন যে আমার ব্র্যান্ড বা আমার আর্ট অফ ইসলাম আমি পালন করতেছি, সেই অধিকার প্রতিষ্ঠিত হয়েছে ওয়াজ। তো আমি যদি বেশিরভাগ লোক তাই চাই, আমি যদি বেশিরভাগ লোক মনে করি রমজানের সময় আমি দোকানপাট বন্ধ রাখবো এবং অন্য কাউরে আমি খাইতে দিব না, বেশিরভাগ লোকের যদি ওইটাই চাওয়া থাকে, আমি এটা বন্ধ কেন করবো? বেশিরভাগ না, লোক চাইতেছে। শুনেন, কিন্তু আমি বেশিরভাগ বলি, লোক শুনেন, চায়। আমি শেষ করতে দেন। ফ্রম রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ কেউ বলতেই পারে যে আপনারা রমজানের সময় এটার পবিত্রতা রক্ষা করেন, এবং আমরা হয়তো মানলাম, কেউ মানলো কেউ মানলো না, এটা করতে পারে। কিন্তু মানে কোনো কিছুতেই আপনি আমার নিজের মত জনগণের মত বলে চালাইতে পারেন না, আনলেস ইট ইজ ভ্যালিডেটেড বাই রেফারেন্ডাম অর ইট ইজ ভ্যালিডেটেড বাই ইলেকশন, তাই না? আমি যেটা বলছি সেটাই যে জনগণের, হোল জনগণের মত, এটা আপনি বলতে পারেন না। হ্যাঁ, রমজানের সময় পবিত্রতা রক্ষার জন্য যদি বলে আমরা আমরা মানে এটা মেনে নিব, যেটা ঠিক আছে, এটা ধর্মীয় পবিত্রতা, সেটা ঠিক আছে। কিন্তু মানে অ্যাপার্ট ফ্রম সাম রিলিজিয়াস মানে ইস্যু, অন্যান্য যে কোনো বিষয়ে আপনি বলতে পারেন না যে এটা জনগণের চাওয়া। জনগণের চাওয়া বলতে গেলে আপনাকে রেফারেন্ডাম করতে হবে এবং আপনাকে ভোট করতে হবে। আপনি বলে দিলেন আমি জনগণ, আমিও তো বলতে পারি যে এটা জনগণের চাওয়া, তাই না? আচ্ছা কামাল ভাই, আপনার কাছে কি মনে হয় যে এই পজিশনটা যেইটার ব্যাপারে আপনি উদ্বিগ্ন, অর্থনীতির কথা আপনি আসলে বলেনি নাই, কিন্তু যেগুলি সামাজিক জায়গা থেকে যেই ব্যাপারগুলি আসলে এখন সামনে আসে, সেগুলি থেকে কি বিএনপির অবস্থানটা স্পষ্ট? আপনি কি মনে করেন বিএনপি আসলে আমাদের এই পরিস্থিতি পরিবর্তন হবে? না, না, বিএনপির পলিটিক্সটা আসলে আমি বুঝতেছি না রিয়েলি। দুদুভাই স্বীকার করবেন না, বিএনপি এখন খুব বিপদে আছে। দুদুভাই এটা স্বীকার করবেন না। কি বিপদ? দেখেন, আমি বলছি, আমি কিন্তু 7 আগস্টে বুঝে গেছিলাম যে এটা -2 থিওরি। অনেকে কেউ বুঝে না, কেন বুঝলাম না। তারেক রহমান নেক্সট অ্যাভেলেবল ফ্লাইট ধরে ঢাকায় নামবেন এবং উনি সেলিব্রেশনে যোগ দিবেন। দ্যাট ওয়াজ এক্সপেক্টেড। যেখানে আনসারুল্লাহ টিমের ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে, তারপরে শিবিরের আপনার চিটাগাঙ্গের ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে, তারপর আরো অনেক জঙ্গি ছেড়ে তারেক রহমানকে প্রেসিডেন্টের এক কলমের খোঁচায় উনি মানে কি বলে অ্যাকুইটেড হয়ে যাবেন এবং উনি চলে আসবেন, সেলিব্রেশনে যোগ দিবেন। তিনি আসলেন না। যখন আমি 8 তারিখ পর্যন্ত ওয়েট করছি, যখন দেখলাম যে 8 তারিখ পর্যন্ত তিনি আসলেন না, আমি বুঝে গেছি কেস খারাপ। তিনি কেন আসেন? হ্যাঁ, তিনি কেন আসতে দেওয়া হয় নাই, সিম্পল অ্যাজ দ্যাট। কে স্টপ করবে তারেক সাহেবকে আসার জন্য? আমি বলি, শুনেন, এইটা বিএনপি নেতৃবৃন্দ তো বলে যে আসলে আমরা কি আইনগত ভাবে তাকে আনতে চাই, আমরা একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে আনতে চাই। এগুলি আমি বিশ্বাস করি না। এইটা সরকার, ইউনূস সাহেব আসতে দেয় নাই, বা সরকার আসতে দেয় নাই, বা অভ্যুত্থানকারীরা আসতে দেয় নাই। এটা প্লেন অ্যান্ড সিম্পল। এবং দেখেন, এখনো পর্যন্ত কিন্তু তারেক রহমান আসতেছে না। এবং এখনকার সিনারিওটা কি, আপনার তো সময় কম। দেখেন, বিএনপি এখন কমন টার্গেট হয়ে গেছে, কমন টার্গেট। এখানে জামাত বিএনপির বিরোধিতা করতেছে, বৈষম্য বিরোধীরা বিএনপির বিরোধিতা করতেছে, সরকার বিএনপির বিরোধিতা করতেছে। এবং আজকে যে কুয়েটের ঘটনাটা, এটা খুব সিগনিফিকেন্ট, খুবই সিগনিফিকেন্ট। আমি কয়েকদিন আগে তৃতীয় মাত্রায় বলে আসছি যে আমি একটা রক্তাক্ত বাংলাদেশের ক্যানভাস দেখতে পাচ্ছি, একটা রক্তাক্ত বাংলাদেশ। এবং সেইটা আমার এই প্রেডিকশন ভুল হওয়ার কথা, আমার কোনো প্রেডিকশনই ভুল হয়নি, যাকে অত ক্রেডিট নিতে চাই না আমি। কথাটা হচ্ছে যে একটা রক্তাক্ত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। কামাল ভাই, আপনি একটা কথা, এমন একটা কথা বলছেন যেটা আপনি আসলে আগেও আপনার লেখা এটার মধ্যে ইঙ্গিত আছে, কিন্তু আমি এই কথাটার সাথে সাংঘাতিক রকমের দ্বিমত পোষণ করি। আমি মনে করি তারেক সাহেব বাংলাদেশে এখন ফিরে নাই, এটা তারেক সাহেবের চয়েস। উনি কেন ফিরতেছে না সেইটা দুদুভাই কিছুটা হইলে বলতে পারবে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ডক্টর ইউনূস তাকে ফিরতে দিতেছে না, এই ক্লেমটার পক্ষে আপনার যুক্তিটা কি? দেশ চালাইতেছে এখন বিএনপি, প্রত্যেকটা জায়গায় চাঁদার থেকে শুরু কইরা সচিবদের মধ্যে বিএনপিরে সালাম না দিয়ে সচিব হইতে পারছে এখন কেউ? শুনেন, বিএনপি কে না, আমার একটা হচ্ছে যে আপনি একটু অন্যভাবে বলছেন। সরকারি সবকিছু দখল করতেছে জামাত, আর বেসরকারি জিনিস দখল করতেছে না, জামাতের কাছে গেছে হচ্ছে স্কুল কলেজ, না অন্যান্য ক্ষেত্র গেছে। যাই হোক, এখন সেটা কথা না, কথাটা হচ্ছে যে এই মুহূর্তে যদি তারেক রহমান বাংলাদেশে আসে, হ্যাঁ, তাইলে মানে উনি পুরো জিনিসটা ওনার গ্রিপে চলে আসবে, হোল নেশন তার পিছনে চলে যাবে। তারপরও কেন উনি আসতেছেন না, কি কারণে? আমার লজিক আমি দেই। তারেক সাহেবকে 15 বছর উনি ক্ষমতায় ছিল না, উনার অনেক ডার্টি লন্ড্রি জমছে, এগুলি উনার পরিষ্কার করে তারপর উনি আসবে। উনি আগে কেন আসবে? না, শুনেন,
দেখেন 5ই আগস্টের পরে তারেক রহমান যে ধরনের মানে ভূমিকা নিছেন, যে ধরনের বক্তব্য দিচ্ছেন, ওনার ইমেজ অলরেডি মানে কি বলে যে পুনর্বহাল হয়ে গেছে। ওনার কিছু ইমেজ খারাপ ছিল, মানে এই 2001 থেকে 2005 পর্যন্ত কিছু খারাপ হয়েছিল, এখন এটা পুনরুদ্ধার হয়ে গেছে। এখন আর উনি কেন ওয়েট করবেন আমি তো এটি বুঝতেছি না। হ্যাঁ, উনি একটা ডেমোক্রেটিক পার্সোনালিটির ইমেজ ডেভেলপ করছেন এই গত 6 মাসে। উনি শান্তিপ্রিয় একজন নেতা হিসেবে নিজেকে মানে এস্টাবলিশ করছেন। উনি মানে এই সরকারকে সবসময় সহযোগিতা করার উনি মানে দিয়েছেন, নেতা কর্মীদের বলতেছেন এই সহযোগিতা করতে, তারপরে উনি আসবেন না। দিস ইজ এ প্যারাডক্স। এটা আপনি বললে হবে না। দেখেন, আমি ডাকসুর ডিবেট চ্যাম্পিয়ন, আমাকে উল্টাপাল্টা লজিক দিলে কিন্তু আমি পারবো না। আচ্ছা বাউকাল ভাই, আপনার লজিক আমার কাছে অসাধারণ লাগছে। আমি আচ্ছা শোনেন, কথাটা হচ্ছে আমি আর একটু এগিয়ে যাই। দেখেন, মিসেস জিয়া মানে খালেদা জিয়া যেদিন লন্ডনে চলে গেলেন, তার 3-4 দিন আগে যুগান্তরের নিচে আমরা একটা ক্যান্টিনে চা খাই। তো কে জানি বলতেছিল যে বিএনপি কে করতে -2 থিওরি, এটা 111 মতো। দোকানদার যে, তাকে আমি বলছিলাম যে আমি টক শোতে বলবো, আপনি শুনেন, সে শুনছে আমি একটা টক শোতে বলছি। দোকানদার বলতেছে যে -2 না -3। তাই বলে -3 মানে -3 আবার আসলো কোথেকে? বলে যে তারেক জিয়া, খালেদা জিয়া, শেখ হাসিনা, -3। মানে সে বলতে চায় খালেদা জিয়াকে আসতে দেওয়া হবে না। আমি এটা আই ডো নট এন্ডোর্স, সে বলতেছে আর কি, দোকানদার কিন্তু সে, হ্যাঁ, এইভাবে সে ভাবতেছে। যাই হোক, এখন দেখেন মানে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াইছে। এই যে মানে স্থানীয় সরকার আগে না কি বলে যে জাতীয় নির্বাচন আগে, এইটাতে যে এই যে গভর্নমেন্ট উপদেষ্টারা বা গভর্নমেন্ট যে স্থানীয় সরকারের পক্ষে নিল, মানে এটার পক্ষে থাকলো, এটার কারণটা কি? এইটার কারণটা হচ্ছে যে বিএনপি কে মার্জিনালাইজ করা। তারা ক্ষমতায় থেকে ছাত্রদের দিয়ে তারা গ্রাসরুট লেভেলে অর্গানাইজেশন করবে, অর্গানাইজেশন শেপ একটা ভালো জায়গায় ভালো একটা অর্গানাইজেশনের শেপ দিয়ে তারপরে তারা ন্যাশনাল ইলেকশনে পার্টিসিপেট করবে, যাতে তারা ন্যাশনাল ইলেকশনে জিততে পারে। এইটাই তো উদ্দেশ্য, এছাড়া আর কি উদ্দেশ্য থাকতে পারে? না, এখন আমার উদ্দেশ্য থাকতে পারে আমি বাংলাদেশের বা পৃথিবীর সবচেয়ে বিলিয়নিয়ার হইতে চাই, এটা উদ্দেশ্য হইতে পারে, কিন্তু এটা ফলাফল তো আমি দেখতে পাচ্ছি 3 সিট। হ্যাঁ, 3 সিট ম্যাক্সিমাম। এই যে ধরেন যদি এইটা সত্যি সত্যি এইটাই উদ্দেশ্য থাকে, এই উদ্দেশ্য তো কোনোদিন সফল হবে না। মানে আমরা তো পলিটিক্স দেখছি, পার্টির পলিটিক্স এই প্রথম দেখতেছি তা তো না, আরো তো দেখছি। শুনেন, আমাকে বলতে দেন। আমি তো বলতেছি যে বিএনপির সবচেয়ে খারাপ ক্যান্ডিডেটের সাথে একজন ইনফ্লুয়েন্সিয়াল সমন্বয় দিতে আসুক দেখি। দেখেন, রাজনীতি এবং নির্বাচন কিন্তু দুইটা ভিন্ন জিনিস। 91-এ আওয়ামী লীগের মিছিলের ঠেলায়, মিটিং এর ঠেলায় আমরা টিকতে পারি নাই। সবাই বলতেছে যে 220টার উপরে পাবে আওয়ামী লীগ। আই ওয়াজ দ্য লোন, যে আমি বলছিলাম যে বিএনপি জিতবে। হ্যাঁ, এবং দেখেন সাইলেন্ট ভোট হয়ে গেল এবং বিএনপি জিতে গেল। জনসভা দিয়ে কখনোই মানে রাজনীতি দিয়ে এটা দিয়ে ইলেকশন মাপা যাবে না। তো ফলে এই যে তারা শ্রম দিচ্ছে না, এই যে এত শ্রম দিচ্ছে, এবং এর পিছনে বহু টাকা যাবে, বহু চাঁদা দিবে লোকজন, ভালোবেসে চাঁদা দিবে। হ্যাঁ, তারপরে এই যে এত টাকার কি মানে হোয়াট ইজ দ্য ইউজ অফ অল দিস থিংস? হ্যাঁ, আমি তো এইটার কোনো দেখেন, আপনি দেখেন খালেদ, আপনি আমাকে মানে একদিন একা ডাকেন তো, মানে আমার কথার পাহাড় জমে আছে, মানে এই যে 1 ঘন্টা তাও 2 জন আমার মানে কথা শেষ না। আচ্ছা ঠিক আছে, আমি কামাল ভাই আপনার কথা আমি একাই শুনতে চাই। আপনি ওই জায়গাটা একটু বলেন তো, আমি বোধহয় আপনাকে ডিস্টার্ব করতেছি, যে আপনি ওই জায়গাটা একটু বলেন তো, যে আপনার কাছে কেন মনে হচ্ছে যে বিএনপি এর প্রতি অনেকে টার্গেট করতেছে, এই জন্য বিএনপি দুর্বল হইতেছে, এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব আসলে এখন আমি যদি তারেক সাহেবের কথাই বলি, যে তারেক সাহেব দেশে ফিরতে পারবে না, বেগম জিয়া দেশে ফিরতে পারবেন না, মানে এটা আপনি কেন মনে হচ্ছে? আমি তো যে কোনো জায়গায় বিএনপির পদচিহ্নটা, পদরেখাটা, পজিশনটা খুব স্ট্রং দেখতে পাই। দেখেন, বিএনপি কে এখন, যেমন আমি পার্সোনালি যেটা মনে করি, যে আলট্রা ইসলামের চাইতে বিএনপি যেহেতু মডারেট ইসলাম পার্সু করে, এই মুহূর্তে বিএনপি হচ্ছে মানে একটা আদর্শ, মানে যেহেতু আওয়ামী লীগ নাই, অন্য কেউই নাই, মানে বড় দল কেউ নাই, সুতরাং বিএনপি এখানে মানে এই যে মডারেট ইসলামের মধ্য দিয়ে, এবং তার মধ্যে যেহেতু জিয়াউর রহমান সাহেব মুক্তিযুদ্ধের একজন বিরাট নেতা এবং স্বাধীনতার ঘোষণা পাঠকারী, সুতরাং মুক্তিযুদ্ধ থাকলো, মডারেট ইসলাম থাকলো, একটা মিক্সচারের মধ্য দিয়ে আমরা আগায় যাব। এইটা আমি পার্সোনালি বিলিভ করি, এবং আমি বিলিভ করি এইটা শিক্ষিত লোকদের সবাই এটা মনে করে যে একটা মডারেট ইসলাম প্লাস মুক্তিযুদ্ধের চেতনা, যেহেতু জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, হ্যাঁ, হি হ্যাড এ ম্যাগনিফিসেন্ট রোল ইন লিবারেশন। হ্যাঁ, তো ফলে এই দলটা যদি মডারেট, যেহেতু বাংলাদেশ মানে ধর্মপ্রবণ একটা জাতি, হ্যাঁ, সুতরাং আলট্রা ইসলাম, ওই মানে কি বলে যে একেবারে ফান্ডামেন্টাল, সেগুলো মডারেট ইসলাম এবং মুক্তিযুদ্ধ মিলায় একটা সোসাইটি আমরা গড়ে তুলবো, এইটা আমরা চাইছিলাম, এবং এইটা অনেকেই চায়,
অনেকেই এটা চায়, কিন্তু আমি বিএনপির রাজনীতিটা এটা যে এত রহস্যপূর্ণ আমার কাছে, দুদু ভাই এই রহস্য কিভাবে ভেদ করবেন আমি জানি না, এটা আমার কাছে খুবই রহস্যপূর্ণ মনে হচ্ছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির কাছে এখন মানে বেশি শত্রু হচ্ছে আওয়ামী লীগ, বর্তমান সরকার না। তারা কথায় কথায় স্বৈরাচার কথা, আরে কই স্বৈরাচার পার্ট অফ হিস্ট্রি, তাদের ফেরার আর কোনো সম্ভাবনা নাই। না, কিন্তু কারণ আপনারা আপনি কি একটু অন্যরকম কথা বলতেছেন না? আপনি বলতেছেন বিএনপির কাছে প্রধান শত্রু আওয়ামী লীগ, কিন্তু আমি দেখলাম যে বিএনপির প্রধান একিউজ করা হচ্ছে যে তারা আওয়ামী লীগকে যথেষ্ট শত্রু মনে করতেছে না। না না, এখানে শুনেন, এতে স্ট্র্যাটেজিটা বুঝতে হবে। পলিটিক্স শুনেন, মানে পলিটিক্স কিন্তু ইজ এ গেম অফ ট্রিক্স। হ্যাঁ, এখানে দেখেন মানে বিএনপি আপনার মানে এই যে ধরেন রাষ্ট্রপতি সরল ইত্যাদি সংবিধান তমুক এই জাতীয় এইটা ঠিক আছে, এইটা বিএনপির পাবলিকের যে সেন্টিমেন্ট সেটাকে তারা ক্যাশ করতে চাচ্ছে। আবার দেখেন এই বিএনপি মানে এই যে কি বলে যে অন্য পলিটিক্স যে করতেছে আওয়ামী লীগ শত্রু, এইটা হচ্ছে তারা মনেই করে যে আলটিমেট শত্রু হচ্ছে আওয়ামী লীগ। যেমন ধরেন মনে করারই তো কথা, 17 বছর তারা ওয়ার্স হ্যাঁ। সাফারার। দেখেন আমি বলি, এই যে গত 15 বছর কি হয়েছে, বিএনপি কে বিরোধী দল ছিল, বিএনপি তো পার্লামেন্টের বিরোধী দল না, পার্লামেন্টের বিরোধী দল তো জাতীয় পার্টি। তো শেখ হাসিনা কেন বারবার বিএনপি জামাত করতো? কারণ আলটিমেট শত্রু হচ্ছে বিএনপি জামাত তার কাছে। রাইটলি। সুতরাং হ্যাঁ, তারা কিন্তু জাতীয় পার্টি এগুলি পার্লামেন্টের বিরোধী দলকে তো সমালোচনা করবে, তাই না? এটা তো আনঅফিসিয়াল বিরোধী দল। তা আনঅফিসিয়াল বিরোধী দলকে যখন আপনি আক্রমণ করতেছেন, তাহলে আপনি বুঝতে হবে যে উনি বিএনপি কোনো সন্দেহ নাই। আপনি বিএনপি কে আপনি বলতেছেন যে বিএনপি এখনো তাই, রাইট। এখন আমার কাছে তাই মনে হচ্ছে যে একটা ইতিহাস, হ্যাঁ একটা ইতিহাসের অংশকে, যে অংশটা ইতিহাসের পার্ট হয়ে গেছে, হ্যাঁ সেইটাকে যদি আপনি বর্তমান প্রেক্ষাপটে লিঙ্ক করেন, হ্যাঁ, এবং যে আপনারা তো দেখতেছেন যে প্রধান বাধা হচ্ছে সরকার, ইলেকশন দিচ্ছে না, দিচ্ছে না। হ্যাঁ, আপনারা বাইরে যাইব না, আমরা সবই বুঝি দুদু ভাই, আমরা কিন্তু 53 বছর যাবত বাংলাদেশটাকে দেখে আসতেছি। হ্যাঁ, আপনারা চাচ্ছেন ইলেকশন, গভর্নমেন্ট দিচ্ছে না, তারপরেও আপনারা একটা সমঝোতা, একটা